ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টায় আলোড়ন চলছে রাজনৈতিক অঙ্গনে। হাদি সমর্থকরা সরাসরি অভিযোগ আনছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে। একই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডাকসু ভিপি সাদিক কায়েম, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সহ অনেকের কথাতেই। তবে সিসিটিভি ফুটেজ শেয়ার করে উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী জানাচ্ছেন, মোটরসাইকেল থেকে গুলি করা সন্দেহভাজন হামলাকারী হাদির সাথেই তার জনসংযোগে ছিলেন। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করছেন, ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদকে হামলাকারী হিসেবে শনাক্ত করা গেছে। কেন এই হামলা? এই হামলায় বেনিফিশিয়ারি কে বা কারা এই হামলার মূল কারিগর? কে গুলি করলেন, কারা তাকে হত্যা চেষ্টা করছে, এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু হচ্ছে। দেখছিলাম যে মোস্তফা সরওয়ার ফারুক, এই সরকারের একজন উপদেষ্টা, তিনি প্রথমে বলছেন যে শেখ হাসিনার কথা, তিনি ভারতে বসে, ভারত থেকে অনেক ফোন এসেছে, তিনি অনেক হুমকি দিচ্ছিলেন এই প্রসঙ্গটি, এবং তার পরপরই তিনি আবার একটা সিসিটিভির ফুটেজ শেয়ার করে বলছেন যে তার সাথে, মানে ওসমান হাদির সাথেই জনসংযোগে থাকা একজন এই ঘটনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে, সন্দেহভাজন বলা হচ্ছে। আমি দেখছিলাম জুলকারনাইন সায়ের, সাংবাদিক অ্যাক্টিভিস্ট, তিনিও কিছুক্ষণ আগেই তিনিও বলছেন যে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি ছাত্রলীগ সহসভাপতি, সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদবর ছাত্রলীগের সাবেক সভাপতি। তো এই দুজন ব্যক্তি কি এক? আপনি নিশ্চয়ই দেখেছেন। ঠিকতার সাথে রাজনীতি করছেন। ঢাকা ৮-এর মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদীয় আসন থেকে তিনি স্বতন্ত্র দাঁড়াবার যে একটা সাহস করেছেন, এবং তাকে আমরা দেখছি যে অনেকেই তাকে একসেপ্ট করেছেন। এবং আমরা এমনও দেখেছি যে মানুষ তাদের ব্যক্তিগত পকেটের টাকা তাকে দিচ্ছে, কেউ ৫০০ টাকা, কেউ ১০০০ টাকা, এভাবে তাকে দিয়ে তাকে বলছে যে তোমার মতো একটা ফেস আমাদের রাজনীতিতে উঠে আসুক। তো এগুলো কিন্তু খুবই ইন্সপায়ারিং। আমি মনে করি যে এটা দেখে আমাদের বোঝা উচিত যে রাজনীতিতে কিন্তু আমাদের অনেক ধরনের পরিবর্তনের মাঝে এটা এক ধরনের পরিবর্তন, এবং ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। শেখ হাসিনা তার একটা অডিও যে ফাঁস হলো, বা তারা যে ফাঁস করলেন, অডিওতে তিনি কি বলছিলেন? তো তারা তো বলছিলেন যে আমরা এরকম চরম প্রতিশোধ নেব, এবং তিনি বলছিলেন যে আগে করে দেখাও, তারপরে দেখা যাবে। তো আর আমরা তো এ পর্যন্ত তো শেখ হাসিনার যে অনেকগুলো এনটিএমসির যে কল রেকর্ডগুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, সেগুলো তো উদ্ধার করা হয়েছে। তো সেগুলো তো আমরা দেখেছি তো, যে ফজলুর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথন, বা আপনি দেখেছেন যে এই পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন হাসান মাহমুদ, তার সাথে তার যে কথোপকথন, সেখান থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তিনি জুলাইয়ের সময় কতটা অমানবিকতা তিনি দেখিয়েছিলেন। তো সেই অমানবিকতা যে তিনি এখনো দেখাবেন না, সেটা মনে না করার কোনো কারণ নেই। তো সেজন্য আবার এই জুলাই যোদ্ধারাও তো, ওসমান হাদির মতো ব্যক্তিরা, তারাও তো তাদের বক্তব্যে এমন সব কথা বলেছেন, এতটা আক্রমণ, একজনকে ছিঁড়ে ফেলো, ধরে ফেলো, এরকম নানান রকম সহিংস টাইপের বক্তব্য তো তারাও দিয়েছেন। তার কি বক্তব্য থেকে কি একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়, বা সেটার উপরে বেস করে বললে সেটি কি আন্দাজ ভিত্তিক হয়ে যায় না? এখন ওই যে পলিটিক্যাল রেটরিক, যেটা এটা তো আমাদের অনেক পুরনো কালচার, এবং আমি তো মনে করি এই পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছিলেন ওই শেখ হাসিনা। কারণ আমার জীবনে, আমার এখনো মনে আছে যে সবচেয়ে বড় পলিটিক্যাল রেটরিক আমার যেটা স্পষ্ট আমি শুনেছিলাম, সেটা হচ্ছে শেখ হাসিনা একবার তিনি লক্ষ্মীপুরে গিয়ে তিনি বলেছিলেন যে জয়নাল হাজারী, একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। তো ওর থেকে বড় পলিটিক্যাল রেটরিক তো আমি আর দেখিনি, যে তিনি প্রকাশ্যে একটা জনসভায় তিনি বলছেন যে জয়নাল হাজারী, এখানে একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। তো এ ধরনের পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে তো শেখ হাসিনা অগ্রগামী ভূমিকা সবসময় রেখেছেন। তার মতো অভিজ্ঞ, তার মতো জনপ্রিয় একজন ব্যক্তি, তার পোর্টফোলিও যেটা আপনি বলছিলেন, সেই রকম একটা ব্যক্তি যখন এরকম একটা তরুণ, একটা বাচ্চা ছেলে বলা চলে তার তুলনায় অনেকই, আপনি বলছিলেন সন্তান সময়, এরকম একটা ছেলে যখন তাকে চ্যালেঞ্জ করে, তখন তো বিষয়টা আতে ঘা লাগার মতোই নাকি? না, চ্যালেঞ্জ করলেও তো আপনি দেখবেন যে মির্জা আব্বাস কি পাল্টা কখনো হাদিকে উল্লেখ করে তিনি একটা বাজে কথা বলেছেন? আমি তো এরকম কোনো বক্তব্য পাইনি যে মির্জা আব্বাস কখনো হাদিকে উদ্দেশ্য করে একটা কটু কথা বলেছেন। তো সেজন্য আমি মনে করি যে ওই টলারেন্সটা তার রয়েছে। আর এখানে আপনাকে যেটা আমি বলছি, যে এই নির্বাচনটা বানচাল হয়ে গেলে, বা নির্বাচনটা ধ্বংস হয়ে গেলে, বা এটা না হলে বেনিফিটেড কে হবে? এখানে তো আজকে হাদির এই বিষয়টাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মির্জা আব্বাস। এটা সকলেই জানেন যে যদি এটাকে নিয়ে পলিটিক্যাল ভাবে কেউ ক্যাশ ইন করতে চায়, সেটা কিন্তু মির্জা আব্বাসের প্রতিপক্ষরাই করবেন। কারণ যারা নির্বাচনটাকে চায় না, যারা চায় যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার, ওই থিওরিতে যারা বিশ্বাস করে, তারাই কিন্তু চাইবে যে ওই তুরস্কের সাজেশনে হোক, বা অন্য কোনো দেশের
সাজেশনে হোক, যে একটা ক্ষেত্র প্রস্তুত করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে। ওই গ্রুপটাই কিন্তু চাচ্ছে যে নানামুখী তৎপরতা করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা। তো হাদির ইস্যু বা অন্য কোনো ইস্যু যদি সামনে আসে, তারা ওইটাই চেষ্টা করবে। তো ওই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু দেখবেন যে মির্জা আব্বাসকে ইঙ্গিত করে কিন্তু তারা নানা ধরনের কথাবার্তা বলছে। ঠিক যেমন সাদিক কায়েম, ঘটনার পরপরই সাদিক কায়েমকে আপনি দেখেছেন, একটা ফেসবুকে পোস্ট দিয়েছে ওই মির্জা আব্বাসকে ইঙ্গিত করেই। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে বিএনপির একটা নেগোসিয়েশন চলছিল যে তিনি বিএনপির থেকে তিনি দাঁড়াবেন। তো পরবর্তীতে আপনি দেখলেন যে সেখানে কিন্তু ওই রবিউল আলম রবি তাকে বিএনপি ঢাকা 10 আসনে নমিনেশন দিয়েছে, এবং তখনই কার্যত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই বিএনপির পক্ষে বা ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে নির্বাচন করার যে স্বপ্ন সেটা শেষ হয়ে যায়। এবং আসিফ মাহমুদ কিন্তু অত্যন্ত স্মার্ট এবং একটা ধূর্ত প্রকৃতির একজন মানুষ। তিনি খুব ভালো করেই জানেন যে তিনি তার যে মুরাদনগর কুমিল্লার ওই এলাকাতে তিনি দাঁড়িয়ে কিন্তু জিততে পারবেন না, কারণ এখানে যে কায়কোবাদের মতো একজন মানুষ রয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে জয়ী যে তিনি হবেন না, সেটা তিনি জানেন বলেই কিন্তু তার নিজ এলাকা ছেড়ে ঢাকা 10 থেকে তিনি দাঁড়াতে চেয়েছিলেন বিএনপির পক্ষে। কিন্তু দেখলেন যে এখান থেকেও বিএনপি থেকে তাকে সাড়া দেওয়া হলো না। আর আসিফ মাহমুদ খুব ভালো করেই জানে যে যদি তিনি এনসিপির ব্যানারে তিনি দাঁড়ান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তো সেজন্য তিনি এখন ওই স্বতন্ত্র দাঁড়াবেন না কি দাঁড়াবেন, বা তিনি ভিপি নূরের দলের পক্ষ থেকে দাঁড়াবেন কিনা, এই ধরনের কথাবার্তা তার চলছে। কিন্তু আলটিমেটলি তার কিন্তু এক পা কিন্তু পড়ে রয়েছে দুবাইতে। কারণ দুবাইতে ইতিমধ্যেই তিনি, আমি যেটা আমার সূত্র থেকে জানতে পেরেছি, দুবাইয়ের তিনি ভিলা ক্রয় করেছেন। এবং শুধু তিনি একা নয়, তার যে পিও মাহফুজুল আলম ভুঁইয়া তিনিও একাধিক প্রপার্টি সেখানে ক্রয় করেছেন। এবং আমি একটা কথা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আপনারা যদি মাহফুজুল আলম ভুঁইয়াকে রিমান্ডে নেন, উনি তরতর করে সব বলে দিবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানে দুর্নীতির আদ্যপান্ত যত কিছু রয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি যে আমি তো অডিও ফাঁস করেছিলাম যে গাজীপুরের একজন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা কিভাবে 20 কোটি টাকার লেনদেন এই মাহফুজুল আলম ভুঁইয়ার মাধ্যমে করেছিল। আপনার কি মনে হয় না যে ওই টাকার ভাগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে গিয়েছে? আর তাছাড়া তো আমি এবং জাওয়াদ নির্ঝর আমরা যৌথভাবে একদম সরাসরি এই মাহফুজুল আলম ভুঁইয়ারও একটা কল রেকর্ড আমরা ছেড়েছি, যেখানে তার ওই তিনি বলছিলেন যে 5 CR অর্থাৎ 5 কোটি টাকা চাচ্ছেন তিনি একটা কাজের জন্য, ওই ওটার এনওসি বের করে দেওয়ার জন্য। তো ওই অডিও তো আমরা ছেড়েছি। তো এরকম একাধিক অডিও আমি ফাঁস করেছি। এবং আমার কাছে এখন আরো একটা অডিও রয়েছে যে তিনি একটা বসুন্ধরা আবাসিক এলাকাতে তিনি একটা ফ্ল্যাট কিনবেন, এবং সেটার জন্য তিনি অ্যাডভান্স প্রায় পুরো টাকাই তিনি ওই যারা ডেভেলপার কোম্পানি তাদেরকে দিয়ে দিতে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি আজ করতে পারেন যে আমি এটা নিয়ে অনুসন্ধান করছি, তিনি পরে আর ওই ফ্ল্যাটটি ক্রয় করেননি। কিন্তু ওই ডেভেলপারের সাথে আমার একটা কনভারসেশন রয়েছে যেটা আমি অচিরেই প্রকাশ করব। আপনার কাছে এত প্রমাণ, এত অনুসন্ধানী প্রমাণগুলো যেহেতু আপনার কাছে আছে, আপনি কেন এই বিষয়গুলো নিয়ে দুদকে বলেন না? কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলছেন যে তার এপিএস এর দুর্নীতির যে বিষয়টি উঠে আসলো গণমাধ্যম সহ সবখানে, তিনি বলছেন যে তিনি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন দুদক যেন তাকে মানে সেই বিষয়ে অধিকতর তদন্ত করে। কোথাও তো কেউ তদন্ত করলো না। আপনাদের কাছে এত প্রমাণ কেন আপনারা মানে সরকারি কর্তৃপক্ষকে দিচ্ছেন না? আপনার কি মনে হয় না যে আমাদের প্রমাণগুলো সরকারের কর্তৃপক্ষগুলো দেখছে? আমরা যেগুলোই ছাড়ছি সবই তারা দেখছে, গোয়েন্দা সংস্থা সবাই দেখছে। ভাবে নিচ্ছে না। আপনারা যদি অভিযোগ হিসেবে দেন তাহলে নেবে। হ্যাঁ, অভিযোগ হিসেবে দিলে তারা নেবে না, আসলে তারা নেবে না, এটা হচ্ছে বড় কথা। এবং আমার বিশ্বাস তারা নেবে না, কারণ এখানে যেখানে ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন যে এই ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তিনি নিতে দেবেন না। তো মানে পুলিশও নেবে না, দুদকও নেবে না, এই হচ্ছে এখন। আমি বিশ্বাস করি না যে নেবে। এবং আপনি একটা ফেভারেবল এনভায়রনমেন্ট আসার আগ পর্যন্ত এদেরকে ধরতে পারবেন না। ফেভারেবল এনভায়রনমেন্ট বলতে আমি বলছি যে এই ডক্টর ইউনূসের সরকার যতদিন আছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। পরিস্থিতি যদি পাল্টে যায় এবং তারা যদি দেশ থেকে পালাতে না পারে, অবশ্যই আমি বিশ্বাস করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাকি জীবন কারাগারেই থাকতে হবে। আচ্ছা, সেটি আপনি বিশ্বাস করছেন? মানে সব সময় এটার আসলে পরিবর্তন হলো না। ফেভারেবল পরিস্থিতি যখন ক্ষমতায় থাকে তখন থাকবে, তারপরে ক্ষমতা চলে গেলে ফেভারেবল পরিস্থিতি শেষ। এখন যেমন আওয়ামী লীগকে ধরা হচ্ছে, এরপরে আসলে দেখা যাবে আসিফ মাহমুদকে ধরা হবে না। আপনার কথা বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমি তো নাহিদ ইসলাম সম্পর্কে ভাবে বলছি না। নাহিদ ইসলাম তো তিনি তো তার যথেষ্ট আমি মনে করি সেলফ রেসপেক্ট আছে, সময় থাকতে তিনি চলে গিয়েছেন, তিনি ওই উপদেষ্টার পদটি আঁকড়ে ধরে থাকেননি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেষ ঘন্টা পর্যন্ত পদ ধরে রেখেছেন। এবং তার যে ক্ষমতার লোভ বা মোহ বা তার যে কোনো কিছুকে পাত্তা না দেওয়ার যে প্রবণতা, এটা তো আমরা চোখের সামনে একের পর এক দেখেছি। চোখের সামনে তার অডাসিটি আমরা দেখেছি। তিনি ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খান, তিনি মানে কোনো কিছুই তিনি কেয়ার করেন না। তার যে একটা মানে কেয়ারলেস অ্যাটিটিউড, এটা তো আমরা নাহিদ ইসলামের মধ্যে পাইনি। আমি তো জুলাইয়ের আরো যোদ্ধা তাদের মধ্যে সম্পর্কে আপনাদের কোনো অনুসন্ধান? তিনিও একই সাথে পদত্যাগ করলেন, তফসিল ঘোষণার পরপর তার পদত্যাগপত্র কার্যকর হলো। মাহফুজুল আলম ভুঁইয়া আসলে তিনি একটু ওই যে মানে আধ্যাত্মিক লাইনের লোক তো, মানে কথা বলছি। হ্যাঁ, উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো মানে ওই আধ্যাত্মিক লাইনের লোক, তো তিনি মাঝে মাঝে বেশ কিছু আমি মনে করি যে ভালো স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেছেন, এবং যেগুলো থেকে আসলে তার যে একটা রাজনৈতিক সচেতনতা বা তার যে একটা দেশপ্রেম এগুলো ফুটে উঠেছে।
তো ওই তার যে লেভেল অফ ম্যাচিউরিটি বা তার যে সেন্স, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং সেটা ফার বেটার দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো সেদিক থেকে আমি তাকে অবশ্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থেকে এগিয়ে রাখবো। আর মাহফুজুল আলমকে তো আমি ওরকম দেখি নাই যে সে তার নিজ এলাকার জন্য এত কোটি টাকা বরাদ্দ দিয়েছে, দিয়ে সংবাদের শিরোনাম হয়েছে, যেটা আসিফ মাহমুদের ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ আপনি যদি দুর্নীতির ক্ষেত্রে যদি বলেন, আসিফ মাহমুদ সবাই রেকর্ডকে ভেঙে গেছে। ওই ধরনের অভিযোগ তো আমি মাহফুজুল আলমের বিরুদ্ধে পাই নাই। জি, মানে এই উপদেষ্টা মাহফুজের সাথে আপনি বলছিলেন যে তুরস্ক থেকে আসবেন, কোন রকম ছোটন গ্যাং যে আপনি বলছিলেন তার সাথে কোনো সম্পৃক্ততা কি আছে নাকি মানে তুরস্কের বন্ধুটা এমনি মানে অন্যরকম ঠিক সম্পৃক্ততাহীন? তুরস্কের থেকে মানে একজন এসেছে এবং সেখানে তার এপিএস গিয়ে রিসিভ করেছে তাকে এয়ারপোর্টে, এতটুকু আমি জেনেছি। এরপরে যদি আরো এই ব্যাপারে বিস্তারিত আমি জানি, ওটা আপনাদেরকে আমি জানাবো। তার মানে কিন্তু তুরস্কের সাথে তার লিংক রয়েছে, এটা আমি বলতে পারি। জি, আর একটা প্রসঙ্গে একটু যে আমরা একটু জানতে পারছি যে তারেক রহমান ফিরছেন 25শে ডিসেম্বর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন সেটি আমাদের। এই প্রসঙ্গে মানে তারেক রহমানের সেই আলোচিত ফেসবুক পোস্ট যেখানে তিনি বলছেন যে তিনি দেশে আসতে চান, কিন্তু তার দেশে আসার সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয় এবং যেটি স্পর্শকাতর বিষয় বটে। তো সেই নিয়ন্ত্রণটা যাদের হাতে বা যার হাতে, তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল কি পেয়েছেন বলে মনে হয়? মানে এই ব্যাপারে কি আপনাদের কাছে কোনো তথ্য আছে? আমি মনে করি যে এখানে এই যে 25 তারিখে তিনি যে আসবেন, এই ডিসিশনটা তিনি তার আবেগ থেকে নিয়েছেন, বিবেক থেকে নেননি। আবেগ থেকে নিয়েছেন এ কারণে যে তিনি এখন প্রচন্ড ভাবে চাপে আছেন। বিশেষ করে যে স্ট্যাটাসটির কথা আপনি বললেন, ওই ফেসবুক পোস্টের পরে তিনি প্রচন্ড সমালোচনার শিকার হচ্ছেন এবং তিনি জানেন যে এই সমালোচনা থেকে বাঁচতে হলে তাকে অতি দ্রুত বাংলাদেশে আসতে হবে এবং এট এনি কস্ট তাকে আসতে হবে এবং সেক্ষেত্রে ঝুঁকি বা যাই থাকুক ওটা উপেক্ষা করেই তাকে আসতে হবে। এবং আমি মনে করি সেই ঝুঁকি মাথায় নিয়েই তিনি আসছেন। তাহলে যাদের নিয়ন্ত্রণাধীন বিষয়টা, মানে তার যে একক নিয়ন্ত্রণাধীন না, এককতার বাইরেও যারা আছেন, তাদের কাছ থেকে তিনি ক্লিয়ারেন্স পান নাই, তবুও তিনি আসছেন আবেগের কারণে, তাই আপনি মনে করেন? অ্যাবসলিউটলি তিনি কোনো ক্লিয়ারেন্স পান নাই এবং আমার হিসাবে বলে যে তার এখন 25 তারিখে আসার মতো সিচুয়েশন নেই। কিন্তু তিনি দেখেছেন যে রাজনীতি ক্রমেই তার হাতের বাইরে চলে যাচ্ছে, তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরকম কিছু বলে যে ক্লিয়ারেন্স আসলে কাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল বা কারা আসলে ক্লিয়ারেন্স বলতে আমরা যেটা সবসময় শুনি ডিপ স্টেট, এই ডিপ স্টেটের খেলা তো বাংলাদেশে আমরা সেই 11 থেকে দেখে আসছি। তো আপনার কি মনে হয় যে সেই খেলা হঠাৎ রাতারাতি বন্ধ হয়ে গেছে? ডিপ স্টেটে কে আছে? ডিপ স্টেট মানে বেস্ট ফুয়াদও বারবার ডিপ স্টেটের কথা বলেন, মানে কে বা কারা এই ডিপ স্টেটে? এই ডিপ স্টেট আপনি জানেন এটা শক্তিশালী আমাদের মানে পার্শ্ববর্তী আমাদের দেশ বলতে পারেন আপনি, বা আরো কিছু দেশ রয়েছে, তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন, তাদের যে ক্রিয়া বা কার্যকলাপ যে চলছে বাংলাদেশকে ঘিরে, সেটাকে আপনি বলতে পারেন যে ডিপ স্টেটের একটা খেলা। কারণ বাংলাদেশটাকে নিয়ে তো এখন অনেক দেশই খেলা করছে এবং আপনি নিজে হয়তো জানেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিমাণে রয়ের সদস্য বলেন বা সিআইএ এর সদস্য বলেন, তাদের যে আনাগোনা বলেন, বা আপনি যে পিটার হাসকে নিয়ে যে আমরা বলি যে যেই ব্যক্তির রাষ্ট্রদূত থাকার মেয়াদ শেষ হয়ে গেছে, তার এখন চলে যাওয়ার কথা তার দেশে, কিন্তু সে দেখাচ্ছে যে আমি একটা ওই জ্বালানি কোম্পানির একটা কর্মকর্তা হিসেবে বাংলাদেশে থেকে যাই। এই থেকে যাওয়াটা কি কোনো ভালো লক্ষণ? মোটেও ভালো লক্ষণ না। সে গুপ্তচর হিসেবে এই দেশে আসে। তো এখন এই পিটার হাস বলেন বা এই পিটার হাসের মতো সমগোত্রীয় লোকজন বলেন বা ওই রয়্যাল লোকজন বলেন, এরা তো বাংলাদেশটাকে নিয়ে তো তাদের একটা খেলা, তো এটা অনেক আগে থেকেই খেলে আসছে। আগে যেমন আমরা একটা নাম শুনতাম রাজেশ কুমার অগ্নিহোত্রী, তো এখন এরকম রাজেশ কুমার অগ্নিহোত্রীর নাম আমরা শুনছি না, কিন্তু রাজেশ কুমার অগ্নিহোত্রী টাইপের লোকজন কিন্তু এখনো বাংলাদেশে রয়েছেন এবং তারা বাংলাদেশটাকে নিয়ে নানা ধরনের ক্রিয়াকলাপ কিন্তু করতে চান। এবং ওই ক্রিয়াকলাপের অংশ হিসেবে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী তিনি আবার তার টুইটারে পোস্ট করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় মানে তিনি মর্মাহত বা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। তো এগুলো সবই ইঙ্গিত করে যে আসলে প্রকাশ করেছেন, তিনিও তার সুস্থতা কামনা করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। জি, তো এগুলো সবই আসলে ওই রাজনীতিরই মানে একটা খেলার মানে ফল, যে এখানে এই পার্শ্ববর্তী দেশ বলেন বা বড় বৃহৎ শক্তিধর দেশ বলেন, তারা আসলে একটা অ্যাসুরেন্স চায়, তারা দেখতে চায় যে আমরা এমন লিডারশিপ আসুক যেটা তারা ক্ষতিগ্রস্ত হবে না। এখন এখানে আমি মনে করি না যে তারেক রহমান কখনই তাদের সাথে ওই ধরনের একটা ওই আপোষ করে বাংলাদেশে তাকে আসতে হবে, যে আমি আপোষ করে আসবো, তাহলে আসলে পরেই কিন্তু আপনি দেখবেন যে জনগণের একটা অসন্তোষ তার প্রতি তৈরি হবে। যদি তিনি এমন কোনো কমিটমেন্ট তাদের কাছে করে আসেন যে পরবর্তী জনগণের কিন্তু অসন্তোষ হবে যে তাহলে আপনি আমার দেশ বিক্রি করেই কি আসলেন, ওই সন্দেহ কিন্তু মানুষের মনে থেকে যাবে। তো আমি মনে করি তারেক রহমান এমন কোনো কিছু চুক্তি করে তাদের সাথে আসতে পারবে, তাকে ওই আমাদের মাথা বা শির দ্বারা সোজা করে থাকার মতো অবস্থান নিয়েই কিন্তু এই দেশের লিডারশিপ তিনি যদি আগামী দিনে বলা হয় তিনি দেশ ছেড়েছিলেন মুচলেকা দিয়ে, আসার সময় আর কোনো মুচলেকার উপরে তিনি মানে আসার আগে তার কোনো চুক্তি, তার কোনো মুচলেকা নাই। আমি মনে করি যদি কোনো মুচলেখা তাকে দিতে হয় বা তিনি যদি মনে করেন যে তিনি মুচলেখা দিয়ে আগামীতে তাকে ক্ষমতায় আসতে হবে, সেটা বিএনপির জন্য বা তার জন্য বা এই দেশের রাজনীতির জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না। আর আমি মনে করি না যে তিনি জিয়াউর রহমানের সন্তান, তাকে ওইভাবে মুচলেখা দিয়ে কিছু করতে হবে। কারণ আমি যেটা একটু আগে আপনাকে বললাম যে তিনি যে
25 তারিখে আসছেন, তিনি ঝুঁকি আছে এটা জেনেও তিনি আসছেন। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসছেন মানে বাংলাদেশে একটা ফেভারেবল অবস্থা তৈরি হয়েছে, তিনি আসছেন। তিনি বুঝতে পারছেন যে রাজনীতি ক্রমশই তার থেকে, বিএনপির থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এখানে ছোটন গ্যাং, জামায়াতে ইসলাম বা এই যারা অন্যান্য রাজনৈতিক দল বা শক্তিগুলো বা অতি ডানপন্থার যে লোকগুলো রয়েছেন, তারা স্বপ্ন দেখছে, তারা খোয়াব দেখছে যে আমাদের একটা মধ্যম পন্থার রাজনীতির কবর রচনা করতে হবে। তারেক রহমান বুঝতে পারছেন যে তিনি যদি আরো বেশি দেরি করেন তাহলে আসলেই কিন্তু কবর রচনা হয়ে যেতে পারে। তো সেজন্যই আমি মনে করি যে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে আসছেন, এবং আমি মনে করি যে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আপনি মানে ছোটন গ্যাং এর কথা বেশ কয়েকবার উচ্চারিত হলো, ছোটন গ্যাং কেন নাম? এটাকে তো ওই ছোটন গ্যাং বলা হচ্ছে যে এই ছোটন চক্রের সাথে যারা রয়েছেন তাদেরকে নিয়েই তো আমরা ছোটন গ্যাং শব্দটা ব্যবহার করে থাকি। যে ছোটন গ্যাং এর সদস্য হচ্ছেন যে মুস্তাইন জহির বলেন, বা এই যে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন খলিল, আচ্ছা, তারপরে এই যে প্যারিস থেকে যে একজন রয়েছেন। তো এই পুরো চক্রটাকে আমরা একত্রে বলার জন্য বলি ছোটন গ্যাং। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা, এবং এটার মধ্যে আবার আপনার ওই এবি পার্টির ফুয়াদও রয়েছে, এবি পার্টি রয়েছে সামগ্রিকভাবে, এবি পার্টি। আচ্ছা, এবি পার্টি এবং ওই জামাতের দেশ পত্রিকার সম্পাদক থেকে রয়েছেন। পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, প্যারিস থেকে যাকে বলছেন, প্যারিস এবং জামাতের দেশের সম্পাদক রয়েছেন। ও আচ্ছা, আমার দেশের সম্পাদক। আচ্ছা, এই হচ্ছে ছোটন গ্যাংয়ের সদস্য বলে আপনি বলছেন। যাই হোক, এবারে আসি একদম শেষের দিকে। আপনি বলছিলেন বিজয়ের মাসে যেই ইব্রাহিম হুজুরের সেই কথা, তার একটা নিন্দা প্রতিবাদ আপনি করছিলেন। মানে আমরা দেখছিলাম কদিন আগে যমুনা টিভির টক শো, সেখানে রোকসানা আঞ্জুমান নিকোল, যিনি সেখানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি একটা প্রতিবাদ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন ব্যারিস্টার শাহরিয়ার জামাতের একজন নেতা, এর জন্য তিনি সেখানে প্রতিবাদ করছেন, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু তাকে বলা হয়েছে। আপনিও আপনার ফেসবুকে বলছিলেন যে সেটি আপনিও একরকম সমালোচনায় করেছেন, কিন্তু সেখানে আমি আপনাকেও দেখলাম যে আপনিও তার কার সাথে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক, যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এটি আসলে চরিত্র হনন না? আপনি যে চরিত্র হননের রাজনীতির কথা বা সংস্কৃতির বিরোধিতা করছিলেন, এটি কি চরিত্র হনন না? আমি তো ওইভাবে চরিত্র হনন বলতে কি, এটা যেটা আমার সেন্টিমেন্টে আঘাত করেছে কোন বিষয়টা, যে এই নিকোলদেরকে কিন্তু আমরা আওয়ামী লীগের দুঃশাসনের সময় সেভাবে কিন্তু এভাবে প্রতিবাদ করতে দেখিনি। তখন যখন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যখন মানে বাজে মন্তব্য করা হতো, বা তখন যখন আমাদের মানে গণতন্ত্রকে কবর দিয়ে দেওয়া হতো, তখন তাকে এভাবে ভোকাল থাকতে দেখা যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ওই মুজিব প্রেমটা তার মাঝে খুব জেগে উঠেছে, এবং তিনি বলছেন আপনি আমার অনুষ্ঠানে সেভাবে বলতে পারবেন না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে তার নামে তো অনুষ্ঠান নয়। আপনি যদি সিএনএন বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম দেখেন, সেখানে কিন্তু নিজস্ব উপস্থাপকের নামে অনুষ্ঠান হয়। এখানে কিন্তু বলা হচ্ছে না দ্য ফারজানা নিকোল শো, এটা একটা অনুষ্ঠান যেটা যে কেউই উপস্থাপনা করতে পারে, যমুনা টিভির অনুষ্ঠান। তিনি বলছেন আপনি আমার শোতে সেভাবে বলবেন না। অর্থাৎ তার যে অ্যাটিটিউডটা বা বডি ল্যাঙ্গুয়েজটা, বা তিনি যেভাবে কমান্ড নিয়ে বলেছেন অতিথির সাথে, ওটাকে আমি মনে করি যে ঠিক হয়নি। এবং ওটার মধ্যে দিয়ে তার ওই ফ্যাসিবাদের প্রতি তার যে একটা সমর্থন বা সেটি আপনি সমালোচনা করতেই পারেন, তার স্টাইলের সমালোচনা করতে পারেন, কিন্তু ওই যে তার ব্যক্তিগত যে জায়গাটি, যেটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি কি আসলে একটা উচিত কাজ? মানে আপনি নিজেও যেহেতু করেছেন বলে আপনার কাছে জিজ্ঞাসা করছি, এটি কি চরিত্র হনন না? যে তার সাথে কার পরকীয়া সম্পর্ক, কে কাকে কবে থাপ্পড় দিয়েছেন, মানে তার সাথে কি তার যেই সঞ্চালকের দায়িত্বে জায়গায় যেটির কথা আপনি এখন বলছেন, যেটি আপনি পছন্দ করছেন না, তার সাথে সেটার সম্পর্ক কি? না, এখন ওই যেই চরিত্র হননের কথা আপনি বলছেন, যে চরিত্র হনন যেভাবে করছে কিছু ব্যক্তি, সেটাকে আমি সবসময় কিন্তু আমি সেটা নিন্দা করি। যে স্টাইলে যেভাবে কিছু হলে একজন নারীকে চরিত্র হনন করে দেওয়া, বা তার ওই ভিডিও ছেড়ে দেওয়া, বা ওইটা করে দেওয়া, বা অশ্লীল ভাষায় মানে একটা নারীকে যে মানে বাক্য মানে বিদ্ধ করা, ওগুলোকে, ওই কালচারটাকে আমি কখনোই সমর্থন করি না, বা যারা এগুলো করে ওটার সাথে আমি একমত নয়। আর নিকোলের ক্ষেত্রে যেটা হয়েছে কি, আসলে সেটা আমি ওই মাঝে মাঝে আপনি জানেন যে আমি তো ওই সাংবাদিক হিসেবে পোস্ট করি সেটা তা না। আমি কিন্তু একটা অ্যাক্টিভিস্ট, বা আমার ব্যক্তিগত অনুভূতিগুলো আমার ফেসবুকে অনেক সময় শেয়ার করি। অনেক সময় ওগুলো সাংবাদিকতার আপনি নীতি নৈতিকতার মধ্যে ফেলতে পারবেন না, কারণ ওটা একান্তই আমার ব্যক্তিগত কিছু অনুভূতি আমি প্রকাশ করি। তো আপনি যদি বলেন যে হ্যাঁ ওই পার্টিকুলার যে স্ট্যাটাসটা আমি দিয়েছি ওটা সাংবাদিকতার সাথে যদি আপনি মেলান, তাহলে হ্যাঁ অবশ্যই ওটা কোনো সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়বে না, চরিত্র হনন করা যায়। এবং ওটা আমি কোনো ভালো কাজ করিনি। আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। জি, অনেক ধন্যবাদ। মানে আপনি যে বোধ করছেন যেটি আসলে ভালো না, মানে নারীদের বিষয়ে কথা, এরকম কথা যদি সত্যও হয়ে থাকে, সেটি আসলে বলাটা খুব সমীচীন কিনা পাবলিক ফোরামে, এটা আমার একটা না, মোটেই সমীচীন নয়। এবং বলেছি তো যে মাঝে মাঝে আমাদের ওই ইমোশন বা আবেগ চলে আসে সামনে বেশি, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ওই বিবেকটা কাজ করে না। তো অবশ্যই আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট স্ট্যাটাস, বা তার যে চরিত্রের বিষয় নিয়ে আমি যেটা বলেছি সেটা নিয়ে আমি কখনোই ওই অংশটুকুর জন্য আমি প্রাউড ফিল করি না। ওটা না বলতে পারলেই ভালো হতো। জামায়াতে ইসলামী বলেন বা সাদিক কায়েম বলেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মির্জা আব্বাসকে জড়িত করে তারা নানা ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখা শুরু করে দিলেন।
তো এই যে একটা ব্যাপার, আবার দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী চেতনারও যারা রয়েছেন তারা আবার দেখা যাচ্ছে এখানে বলছেন যে সাদিক কায়েম জড়িত থাকতে পারে বা এখানে জামাত করতে পারে। তো এই যে নিজেদের মধ্যে যেটা পরস্পর কাদা ছড়াছড়ি, এর ফলে আমি মনে করি যে বেনিফিটেড কিন্তু আলটিমেটলি হচ্ছে ঘটনাটি মানে স্ট্রংলি আমরা মনে করি যারা ঘটিয়েছে, তাতে আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচার, তারা কিন্তু এগুলো এটা দেখে কি কিন্তু কাদা ভারত থেকে ছোড়াছুড়ি বসে না? বসে মানে তারা হাসছে। সবাই যে ধরনের আশঙ্কা প্রকাশ করেছিল সেই আশঙ্কা মিথ্যা হোক, এটাই আমরা সবাই চেয়েছি, যে নির্বাচনকে সামনে রেখে সহিংসতা হবে। তো হাদির আহ, এই ঘটনাটি আমাদেরকে অত্যন্ত শঙ্কিত করেছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষায় এই সরকারের দুর্বলতাকেও তুলে ধরেছে। আহ, যে ভিডিওটি আমি দেখেছি সেইখানে আহ যেটি মনে হয়েছে সেটি হচ্ছে যে যারা খুন করেছে তারা পরিকল্পিত এবং তারা পেশাদার। কেননা একটা চলন্ত যানবাহন থেকে আরেকটি চলন্ত যানবাহনে আহ গুলি করা কিংবা কাউকে লক্ষ্যভেদ করা এবং এইরকম মারাত্মক ভাবে এটা আসলে খুবই কঠিন। ফলে আমি বলবো যে যারাই এই পরিকল্পনা করে থাকুক, যারাই এর সঙ্গে জড়িত থাকুক, সকলকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা দরকার। আর আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত, হাদি আহ, তরুণ, হাদি এক ধরনের আহ, রাজনীতি সামনে নিয়ে এসেছিল, যে রাজনীতিতে তারুণ্যের তীব্র উদ্দীপনার বহিঃপ্রকাশ ছিল। টকশোতে তার সঙ্গে আমি 2-3টি টকশোতে আমি হাজির হয়েছি এবং দেখেছি যে সে এমনিতে হাস্যোজ্জ্বল এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, সুন্দর করে কথা বলে। এখন টেলিভিশনে রাজনীতির প্রয়োজনে নানান রকম কথা তাদেরকে বলতে হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ, তার গড়ে ওঠার লম্বা সময় সামনে ছিল এবং এই লম্বা সময়ে সে আরো পরিণত হতো, আরো শুদ্ধ হতো এবং একটা সময় হয়তো বাংলাদেশকে সত্যি সত্যি এরকম হাদির মতো ছেলেরা নেতৃত্ব দিত। আমরা তো ভবিষ্যৎ জানি না, কিন্তু কারো অধিকার নাই, যত রাজনৈতিক দ্বিমত থাকুক, যত রকম ভেদাভেদ থাকুক, যত প্রতিদ্বন্দ্বিতা থাকুক, কারো অধিকার নাই, কোনোভাবে কেউ এটা পারে না যে কাউকে, তার প্রতিপক্ষকে অথবা যে কোনো লোককে, বাংলাদেশের যে কোনো নাগরিককে এইভাবে আহত বা নিহত করার চেষ্টা করা। আমি মনে করি যে এটা আমাদের সমাজের যে তীব্র অধঃপতন, সে অধঃপতনের একটা ছবি, যেখানে একজন তরুণের সঙ্গে যে কোনো কারণেই হোক, যে কোনো বিভেদের কারণে হোক, একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদকে এইভাবে ভায়োলেন্স বা সন্ত্রাসের শিকার হওয়া, আমি মনে করি যে এটা আমাদের জন্য খুব সুখকর না। এটা একটা অশনি সংকেত, এটা একটা বিপদ সংকেত। এইভাবে যদি চলে তাহলে মানুষ কিভাবে রাজনীতি করবে, কিভাবে কথা বলবে, কিভাবে একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে? রাজনীতি মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, আদর্শের প্রতিদ্বন্দ্বিতা, যুক্তির প্রতিদ্বন্দ্বিতা, নীতির প্রতিদ্বন্দ্বিতা। আমি কোনো ভাষা খুঁজে পাই না যে কিভাবে কারা এই কাজটি করতে পারে, এত নিষ্ঠুর, এত নির্দয়, এত জঘন্য। আমি এটা নিন্দা জানানোর আসলে ভাষা নাই, আমি শাস্তি দাবি করি। আমার ধারণা যে আপনিও এর সাথে একমত হবেন। আহ জি। আমি মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই খুঁজে বের করতে পারবে কারা এটা করেছে, এবং যদি খুঁজে বের করতে পারে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আমি মনে করি যত দ্রুত সম্ভব বিচার করা উচিত। আমি হাদির আরোগ্য কামনা করি, আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছু পারেন। হাদির জীবনী শক্তি আহ আল্লাহ যা দিয়েছেন সেটি তিনি বৃদ্ধি করে দেন এবং হাদিকে দীর্ঘ জীবন দেন। হাদি যেভাবেই হোক আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং আমাদের সঙ্গে থাকুক। আরেকটা জিনিস, আপনি নিজে তো একজন চিকিৎসক, আপনি নিশ্চয়ই আপনার বন্ধু বান্ধব আছে যারা নাকি চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন। আপনি কতটুকু আশঙ্কা করছেন যে তার মানে এখন আসলে অবস্থাটা কেমন? মস্তিষ্কের যে কোনো ইনজুরি, যে কোনো আঘাত কিন্তু অন্যান্য জায়গার আঘাতের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক। কেননা আমাদের ব্রেইনটা আল্লাহ তাআলা এমন ভাবে বসিয়েছেন, আমাদের ব্রেইনটা যাতে প্রোটেক্টেড থাকে। আমাদের যে খুলি বা স্কাল, এটা অত্যন্ত শক্ত হাড় দিয়ে তৈরি করা এবং আমাদের ব্রেইনটা পানির মধ্যে বসানো থাকে এবং সেইখানে যে কোনো আঘাত, একটা লাঠির আঘাতও অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যেতে পারে। মানুষ পড়ে গেলে পর্যন্ত, একটা লঞ্চে ওঠার সময় যে লঞ্চের ছোট দরজা গেট ধাক্কা খায়, সেখানে পর্যন্ত অনেক সময় ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। তো সেই জায়গাতে গুলি করা হয়েছে, ডাক্তাররা যেটা বলেছেন যে গুলিটা একদিক দিয়ে ঢুকেছে, মাথার এক পাশ দিয়ে ঢুকেছে, কানের উপরে যে হাড়টা থাকে সেই কানের উপরের হাড় দিয়ে ঢুকে পেছনের হাড়টা দিয়ে বের হয়ে গিয়েছে। মুশকিল যেটা সেটা হচ্ছে যে হাদির এরই মধ্যে 2টা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন। যদিও তাকে রিভাইভ করা সম্ভব হয়েছে, কিন্তু 2টা কার্ডিয়াক অ্যারেস্ট হওয়া মানে
হাদির হার্ট বন্ধ হয়ে যেতে গিয়েছিল। তো এই সবকিছু বিবেচনায় নিয়ে ডাক্তাররা ভালো বলতে পারবেন যে তার কি অবস্থা আছে। তবে একটা পরীক্ষা আছে যেটাকে সেন্সিটিভ, মানে এক ধরনের স্নায়ুর একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় হাদির পারফরমেন্স অনেক লো ছিল। কিন্তু এটা আসলে ব্রেন ইনজুরি থাকলে হতে পারে, ধীরে ধীরে এটা আবার বাড়তেও পারে। এবং একই সাথে ডাক্তাররা যে চিকিৎসাটা করেছেন এটা একদম আধুনিক চিকিৎসা। তারা প্রথমে খুলির হাড়টা সরিয়ে ফেলেছেন যাতে করে এই গুলির আঘাতে ব্রেনে যেহেতু ইনজুরি হয়েছে সেখানে ইডিমা হবে, অর্থাৎ ব্রেনটা ফুলে যাবে, ভেতরে পানি জমবে, রক্তক্ষরণ হবে। ব্রেন যাতে কোনো চাপে না পড়ে, কারণ ব্রেনের চাপ সৃষ্টি হলে ওই চাপের কারণে ব্রেনের ক্ষতি হয়। তো সেইটা তারা প্রথমে দূর করেছেন, তারপরে তারা রক্তক্ষরণ বন্ধ করেছেন, তারপরে খুলিটা খুলে রেখে দিয়েছেন। এবং এইটার পরে যখন হাদি সুস্থ হয়ে উঠবেন তখন আবার এটা বসানো যাবে। আপনার নিশ্চয়ই মনে আছে প্রথম আলোর একজন সাংবাদিক, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, হওয়ার পরে তার এরকম খুলিটা খুলে রেখে দেওয়া হয়েছিল, পরে কিন্তু সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এরকম আরো কয়েকজন সাংবাদিক আমরা জানি তাদের এই ধরনের ইনজুরির পরে তারা বেঁচে ভালো হয়ে উঠেছেন। আমরা দু একজন ডাক্তারকেও জানি তারা এরকম হেড ইনজুরি থেকে বেঁচে উঠেছেন। আমরা আশা করি হাদি ভালো হয়ে উঠবেন, এতটুকু আমরা আশা করি এবং প্রার্থনা করি। তবে যে ধরনের বর্ণনা দেওয়া হয়েছে তাতে কিন্তু অত্যন্ত গুরুতর আঘাত এবং এটা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাদি আছেন। আচ্ছা, আপনি বললেন একটা কথা যে আপনার কাছে মনে হয়েছে এটা একটা পরিকল্পিত ঘটনা। তো পরিকল্পিত এটা ঘটনা যদি এটা মনে হয়েছে এই কারণে আপনি দেখেন কি যে হতে পারে? তারা তো জানতো নিশ্চয়ই যে হাদি এই জায়গাটা দিয়ে যাচ্ছে, এবং তারা পাশে এসেছে, হুম, মোটরসাইকেলে চড়েছে, নিজেদেরকে আড়াল করেছে। এবং তারা এই যে গুলিটা করেছে এটা তো হত্যার উদ্দেশ্যে, কারণ হত্যার উদ্দেশ্যে গুলি কেউ মাথায় করতে পারে, তা না হলে এইভাবে তো করার কথা না। তো এটা নিশ্চয়ই হ্যাঁ। পরিকল্পিত। আর একেবারে যেদিন তার তফসিল ঘোষণা করা হলো নির্বাচনের পরের দিনই এই ঘটনাটা ঘটলো, আহ সবকিছু মিলে এটা তো মনেই হচ্ছে যেটা একটা পরিকল্পিত ঘটনা। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন যে প্রথমে গুলি করার পর যে রিক্সাগুলো থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে যিনি ভিডিও করছিলেন তার চেহারা আমি দেখতে পাই নাই, কিন্তু উনি বারবার একটা কথা উচ্চারণ করছিলেন যে উনি ঢাকা 8-এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাকে হত্যা করা হচ্ছে। এবং তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম যে মেডিকেল কলেজে যখন নাকি মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন, তখন তার সঙ্গেও বেশ দুর্ব্যবহার করা হলো, ওখানে বেশ মানে তাকে দুও দেওয়া হলো। তো এইটা এটা সব মিলিয়ে আসলে কি আপনার কোনো রাজনৈতিক পরিকল্পনা সমর্থকরা দেখেন? এরকম করে, সমর্থকরা এরকম করে কামাল ভাই, কারণ সমর্থকদের তো প্রবল আবেগ থাকবে এই সময়টাতে, এবং যে যা বলবে তারা সেটাই বিশ্বাস করবে, বা তারা একটা শত্রু খুঁজে বের করার চেষ্টা করবে। এটা আমি অতীতেও বিভিন্ন ঘটনায় দেখেছি যে এই ধরনের কিছু নাম উচ্চারণ করলে লোকে প্রথমে এদের বিরুদ্ধে একটা রেগে যায় বা এরকম করার চেষ্টা করে। তো আপনি নিজেই বললেন যে ভিডিওর মধ্যে এরকম বলা হচ্ছিল, তো এরকম বললে পরে মানুষ তো তার প্রতিদ্বন্দ্বীদেরকে প্রথমে দায়ী করবে, কিন্তু আমার মনে হয় না যে এই বিষয়গুলি বাড়তে দেওয়া উচিত। বরং আমার মনে হয় যে সকল দল ও মত নির্বিশেষে সবাই মিলে হাদির খুনিদেরকে শনাক্ত করা, আইনের আওতায় আনা ও বিচার করার জন্য দাবি জানানো উচিত। কিন্তু আমি খুবই অবাক হই যে এইরকম একটি দুর্ঘটনার পরেও আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন বলে শপথ নিয়েছেন তাদের কেন জানি আমার কাছে খুবই দুর্বল এবং খুবই স্লো মনে হয়, ধীর গতি সম্পন্ন মনে হয়। আমি একটা ভিডিও দেখেছি, নির্বাচনের সহিংসতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে এবং উপদেষ্টা উত্তর দিচ্ছেন পেঁয়াজের দাম কেন বেড়ে গিয়েছে। এটা সত্য না মিথ্যা আমি জানি না, এটা ফেক না আসল। কিন্তু এইরকম অ্যাটিটিউড যদি থাকে, এরকম যদি এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাহলে আজকে হাদি, কালকে আরেকজন, পরশু আরেকজন, এটা তো হতে পারে না। বাংলাদেশ এরকম মৃত্যুর মিছিলের দেশ হতে পারে না। বাংলাদেশ এইরকম অশান্ত সন্ত্রাসের জনপদ হতে পারে না। বাংলাদেশ এইভাবে তরুণ প্রাণ আর ক্ষয় করতে পারে না। আমি আমি জানি না যে কেন আসলে মানুষ সামান্য দুঃখ প্রকাশটুকু পর্যন্ত ঠিক মতো করে না। মানুষ কেন, মানে সব মানুষের কথা বলবো না আমি, ক্ষমতাবান মানুষেরা কেন এইভাবে দায়িত্বকে এড়িয়ে গিয়ে অনেকটা উট পাখির মতো মাথা গুঁজে থাকে। আমি কিন্তু নিজে আশাবাদী। আশাবাদী এই কারণে আপনি দেখেন মোহাম্মদপুরে যে মা মেয়েকে খুন করা হলো, একজন গৃহ পরিচারিকা, তার নাম কেউ জানতো না, তার কোনো ছবি ছিল না, সে এখানে সবসময় বোরখায় মুখ ঢেকে ঢুকতো, এবং সবকিছু দেখলাম যে তাকে চেনার কোনো উপায় নেই, তার নামও নাকি ঠিক নাই। তারপরেও তাকে কিন্তু পুলিশ 2 দিনের মধ্যে ধরে ফেললো। তো ওটা যদি পারে, তাহলে এটা না পারার কোনো কারণ আছে বলে কিন্তু আমার কাছে মনে হয়। আমি আশাবাদী হতে চাই।
আশাবাদী উচিত, আমি ছিলেন? আশাবাদী হতে চাই। আমি মনে করি আমাদের পুলিশ খুবই ওয়েল ট্রেন্ড এবং খুবই একটি শক্তিশালী বাহিনী। পুলিশের মনোবল ভঙ্গ হওয়ার কারণে পুলিশ নিষ্ক্রিয়তা দেখিয়েছে বা নিষ্ক্রিয় ছিল, বা অনেক পুলিশ হয়তো এখনো খানিকটা এরকম মনোবলহীনতায় ভোগেন। কিন্তু আমি মনে করি যে এই হাদির ঘটনার ভেতর দিয়ে দোষীদেরকে শনাক্ত করে ধৃত করে তারা কিন্তু এই মনোবল শুধু না, জনগণের মধ্যে তাদের যে বিশ্বাস আস্থা সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারেন। আর ওই ঘটনাটাও আবার চিন্তা করেন, আমরা সাধারণ মানুষও কিন্তু আমাদের নিরাপত্তার ব্যাপারে খুব অসচেতন। একদম অপরিচিত একজনকে 4 দিনের জন্য এরকম চাকরি দিয়ে দেওয়া, তার এনআইডি বা অন্য কোনো পরিচয় জানতে না চাওয়া, একটা রেফারেন্স পেলেই তাকে নিয়ে নেওয়া। আমার মনে আছে যে গৃহ পরিচারিকা এমনকি নতুন ভাড়াটিয়া পর্যন্ত কোথাও উঠলে এলাকাতে থানায় রিপোর্ট করার কথা, এবং থানা কিন্তু এটা বারবার জানিয়েছে। কিন্তু আমি দেখি যে আমাদের সাধারণ মানুষ কেন জানি খুবই রিলাক্টেন্ট, খুবই এক ধরনের দায় সারা। তারা মনে করে যে না, এগুলা করে কোনো লাভ হবে না, এগুলা করতে গেলে অযথা ঝামেলা। এগুলো অযথা ঝামেলা না, আমাদের সকলকে এই সাবধানতা অবলম্বন করতে হবে। দুর্ঘটনা তো সবার বাড়িতে ঘটে না, কিন্তু আমরা কি করে হুম, জানবো যে কালকে কার বাড়িতে এই দুর্ঘটনাটা ঘটবে? ফলে এই যে গৃহকর্মী নিয়োগ করা, নতুন দারোয়ান নিয়োগ করা, নতুন কর্মচারী আনা, বা অপরিচিত ব্যক্তিকে বাড়িতে বা নিচে দেখা বা আশ্রয় দেওয়া, আহ এই বিষয়গুলি নিয়ে আমাদের কিন্তু সচেতন হওয়া উচিত। এমনকি নতুন ভাড়াটিয়া ওঠা, সেই ভাড়াটিয়ার পরিচয় সম্পর্কে যথেষ্ট পরিমাণে জেনে রাখা উচিত। জি। এখন একটু রাজনীতির প্রসঙ্গে আসি। এখান থেকে এটা হলো, আমরা এটা দেখেছি যে হাদির এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই কিন্তু এটাকে নিন্দা জানিয়েছেন এবং অপরাধীকে ধরার জন্য সরকারের উপর তাগিদ দিয়েছেন। এর পাশাপাশি বিএনপির একটা বড় খবর আমরা আজকে দেখলাম, সেটা হলো যে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে তাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান উনি এই মাসের 25 তারিখে দেশে ফিরতেছেন। এই প্রথম একটা তারিখ পাওয়া গেল। তো এটা কি আপনি মনে করেন যে বিএনপির জন্য একটা নতুন ইতিবাচক দিক, বিএনপির জন্য পজিটিভ কিছু, এবং আমাদের দেশের রাজনীতির জন্য কতটা পজিটিভ হবে? অবশ্যই এটা একটা ইতিবাচক দিক, কেননা বিএনপির প্রধান নেতা অসুস্থ, তিনি হাসপাতালে আছেন এবং এই মুহূর্তে কোনো আদেশ নির্দেশ দিতে পারছেন না। তো দ্বিতীয় ব্যক্তি যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি এইখানে থাকাটা বিএনপির মনোবল অনেক বাড়িয়ে দিবে। পাশাপাশি তিনি এখানে উপস্থিত হলে সরাসরি দল প্রতি মুহূর্তে তার কাছ থেকে শারীরিকভাবে মানে উপস্থিত থেকে নির্দেশ পাবে। তিনি আবার পুরনো যে সম্পর্কগুলি আছে, জনসংযোগগুলি, সেগুলি করতে পারবেন। বহু বিষয় রয়েছে দলের অভ্যন্তরে যেগুলি তিনি সরাসরি সমাধান করতে পারবেন। ফলে নেতৃত্ব ফিরে আসা তো অবশ্যই তাদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর 25শে ডিসেম্বর বেছে নিয়েছেন ক্রিসমাস ডে, এটা একটা আনন্দের দিবস। আহ আহ, বাংলাদেশে প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বী আছেন তাদের জন্য, পাশাপাশি এটা একটা বিশেষ দিবস। সারা পৃথিবীতে এটাকে নানান ভাবে আনন্দের সঙ্গে পালন করা হয়। তো এটা এরকম একটা দিবসে তিনি ফিরে আসাটা অনেকটা সান্টা ক্লজের মতো। তো এটা খারাপ কিছু না, এটাও একটা আনন্দের ব্যাপার যে তিনি তার দলের কাছে আসছেন। এবং আমি মনে করি যে তার দল একই সঙ্গে যেমন আনন্দিত হবে, তেমনি তার দলের মধ্যে যারা কোন্দল করেছেন, উৎপাত করেছেন, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, তারাও নিশ্চয়ই শঙ্কিত হয়ে উঠবেন যে নেতা এখানে উপস্থিত থাকলে তাদের এই অন্যায় কর্মকাণ্ড নিশ্চয় আরো কঠোরভাবে তিনি দমন করবেন, এটা মানুষের আশা। আর পাশাপাশি তার মা আছেন, তিনি যদি তার মায়ের শয্যা পাশে থাকেন সেটাও একটা আহ, ভালো বিষয় হবে। সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটা একটা ইতিবাচক ঘটনা। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবশ্যই আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই সরকারকে। আহ, আজকের মতো এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে, যে ঘটনাটি আসলে পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরেকবার প্রশ্নের সম্মুখীন করেছে। জি। কারণ অনেকেই কিন্তু বলছিলেন যে তারেক রহমানের নিরাপত্তার একটা ইস্যু আছে। এখন উনি যেদিন আসার সিদ্ধান্ত নিলেন ওই দিনই এমন একটা ঘটনা ঘটানো হলো অথবা ঘটলো, যেটা নাকি মনে করেন আমাদের জন্য আসলে আতঙ্কের কারণে কিন্তু হয়ে যাচ্ছে। তো সরকারের এই ব্যাপারে কি ভূমিকা থাকবে? এবং আমার তো এখনো মনে হয়, আমি তো নিজে বলতেই চাই যে হাদির এই ঘটনা যদি আমি এককভাবে কাউকে দোষারোপ করি, দায় দেই, আমি মনে করি এই দায় সরকারকে নিতে হবে। এবং সরকার এই দায় এড়াতে পারবে না। যদি কমাতে চায় তাহলে কমানোর একমাত্র উপায় হলো দোষীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা অথবা ধরে ফেলা। আপনি কি মনে করেন? দেশের আইন শৃঙ্খলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন এইরকম যে আমি এটাও বুঝি না যে যারা নিশ্চিত প্রার্থী এদের জন্য একটা গার্ডের ব্যবস্থা করতে কি অসুবিধা। এত এত গানম্যান দেয়, এত লোককে এত নানা রকম নিরাপত্তা দেয় সরকার।
আমি তো মনে করি যে হাদির পাশে একজন দেহরক্ষী সরকারিভাবে থাকা উচিত ছিল, একজন বা দুইজন। একেবারে নিরাপত্তাহীন ভাবে সবার সামনে আহ, হাদি গিয়েছে। আহ, দেশের এত বড় একটা নির্বাচন হবে এবং সেখানে প্রার্থীদের নিরাপত্তা তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং না, প্রার্থীরা যখন আপনি আরেকটা জিনিস জনসংযোগ খেয়াল করবেন, করছে। হাদি কিন্তু বলেছিল গত নভেম্বর মাসে সে বলেছিল যে তাকে নাকি 30 বার ফোনে হুমকি দেওয়া হয়েছিল। তো বলা হলে এটা তো সরকারের উচিত ছিল তাকে একটা সাপোর্ট দেওয়া। আমি তো পুরো বিষয়টা জানি না। নিয়মতান্ত্রিক ভাবে হাদি যেটা করতে পারতো, পুলিশের কাছ থেকে নিরাপত্তা চাইতে পারতো, সরকারকে চাপ দিতে পারতো, হয়তো সে এটা মনে করে নাই। অত্যন্ত সাহসী ছেলে, ফলে সে হয়তো মনে করে নাই, সে ভেবেছে তার বন্ধু বান্ধবরা আছে। যে ধরনের ছবি বা অন্যান্য বিষয়গুলি ফেসবুকে আসছে, এগুলো সত্যি হলে তো বুঝতে হবে যে ঘাতক তার আশেপাশে নাকি বসে মিটিংও করেছে, এরকম কথাবার্তা আসছে। সত্য কিনা জানি না। যেটাই সত্য হোক কিংবা সত্য যতই কঠিন হোক, আমার কাছে মনে হয় যে এটা দ্রুত দ্রুত এই সত্য উদ্ঘাটন করা জরুরি। আর আহ, জীবনের হুমকির কথা যদি বলেন, তাহলে বাংলাদেশে এখন যারাই কোনো সত্যি কথা বলছে বা যারাই কোনো উচ্চ কণ্ঠে কথা বলছে, তাদের সবাইকে হুমকি দেওয়া হচ্ছে, এবং কেউ কম কেউ বেশি হুমকি পাচ্ছে। এবং এই বিষয়গুলিকে আহ, এক ধরনের গা ছাড়া মনোভাব নিয়ে আমাদের সরকার দেখছেন। আমি এটা বুঝি না কোনোভাবেই আসলে, যে কেন এই নির্লিপ্ততা, কেন এই উদাসীনতা, কেন নিরাপত্তার প্রশ্নের উত্তরে পেঁয়াজের দাম নিয়ে গল্প করতে হয়, এটা আমি কোনোভাবেই বুঝতে পারি না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল মতিন সাহেব।